আজকে হাউসে করেছি, প্রয়োজনে নবান্নে গিয়ে করব, মুখ্যমন্ত্রীকে সরাসরি বলবো। হাউসের মধ্যে মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় বলেছিলেন যে সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে এমএলএ ল্যাডের টাকাটা যাতে দীর্ঘমেয়াদী কাজ হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। শাসক বিরোধী সমস্ত বিধায়কের কাছে বার্তা দিয়েছিলেন। তার বার্তাটাকে আমরা অভিভাবক, ওনাকে অভিভাবিকা হিসাবে তার বার্তাটাকে আমরা পাথেয় করে চলার চেষ্টা করেছিলাম সমস্ত বিরোধী বিধায়করা, যে সমস্ত না হলে আমি অন্তত চলার চেষ্টা করেছিলাম যে আমরা সত্যি একটা দীর্ঘমেয়াদী কিছু সম্পদ সৃষ্টি হোক এই টাকার মাধ্যমে, সেই চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মমতা ব্যানার্জি মহাশয় হাউসের মধ্যে যে কথা বলছেন সেই রাজ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যারা কনসার্ন ডিপার্টমেন্টাল অফিসাররা আমাদের বিরোধী বিধায়ক, আমি যেমন একাই আছি দক্ষিণ চব্বিশ পরগনায়, আমার কাজ আটকে দিচ্ছে। প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে দ্বারস্থ হবো, তাকেই বিষয়টা জানাবো। দেখুন কবে যাওয়ার ঠিক করিনি আমি এখনো, তবে আপনি যখন প্রশ্ন তুলছেন আমি আজকেই খোঁজ নেবো। যদি খোঁজ নিয়ে দেখি মুখ্যমন্ত্রী নবান্নে আছে, আমি আজকেই যাব, আজকেই যে তাকে আমি জানাবো যে এই সমস্যাগুলো হচ্ছে সমাধান করা দরকার। কারণ তিনি আমাদের অভিভাবিকা, রাজ্যের ভাঙড়েরও তিনি অভিভাবিকা, 294টা বিধানসভার তিনি সরকারের প্রধান আছেন, ভাঙড়ের যে সরকার চলছে তারও প্রধান আছেন, তাকে আমাদের জানানো কর্তব্য। আমি আজকে খোঁজ নিই, প্রয়োজনে আজকেই তার কাছে যাব, তাকে যে বলবে এই সমস্যার সমাধান করতে হবে। দেখুন ইতিপূর্বে আমি গিয়েছিলাম 2023-এ পঞ্চায়েত নির্বাচনের সময়, সেই সময় তার নাকি মূল্যবান সময় হয়ে ওঠেনি আমাকে দেওয়ার জন্য, আমি সেখান থেকে ফিরে এসেছিলাম। কিন্তু আজকে বলে যাচ্ছি যদি সেটা রিপিট হয় আমি ওখানে কিন্তু ধর্নায় বসবো, আমি ওখানে ধর্নায় বসবো। আমি একজন আইনসভার সদস্য, আমার সমস্যা হচ্ছে সরকারের প্রধানকে গিয়ে জানাবো, তিনি যদি আমাকে তার সময় না দেয় আমি ওখানে ধর্নায় বসবো। প্রয়োজন উনি যখন মনে করবেন টাইম দেবেন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এক্স্যাক্টলি আমাকে আমাদের ভোটার, ভাঙড়ের ভোটারের কাছে, ভাঙড়ের মানুষের কাছে অপারক হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। আমি আমার পেপারস পত্র আমি হাউসেও বলেছি আমার আছে, চাইলে আপনাদেরকে দিতে পারি, আমি কখন কোন কাজটা করার দরকার সবগুলি সেখানে আমি করেছি। দুর্ভাগ্যের বিষয় বিইউপির গাইডলাইনে কিছু আছে যে আপনাকে 30%, 10% আপনার 30 লাখ টাকা করে দেবে, তার 10% ইউসি জমা দিলেই পরে 30 লাখ পাবেন। ইউসি না জমা দিয়ে আমাদেরকে আটকে রাখা হচ্ছে, ফলে তার পরের যে 30 টাকার যে কাজটা হবে সেটা আমরা করতে পারছি না। আমাদেরকে কাজ আটকে আবার ভাঙড়ে গিয়ে তৃণমূলের নেতারা বলছে, শাসক দলের নেতারা বলছে আপনাদের বিধায়ককে এত বছর জিতালেন সে কাজ করতে পারছে না। কাজ তো আমি নিজে হাতে করতে পারবো না, আমার যেগুলো হবে, যেমন আমি বলেছি হাউসের মধ্যে কোন শ্মশানে দাহ করার পরে যে স্নান করে তার একটা স্নান ঘাটের প্রয়োজন আছে ভাঙড়ে, তার প্রজেক্ট আমার দেওয়া আছে। মসজিদ শ্মশানে যাওয়ার রাস্তাতে লাইট নাই, ওই রাস্তাতে যাতে মসজিদ বা শ্মশান বা কবরস্থানে যাওয়ার রাস্তাতে লাইটের প্রয়োজন আছে, সেই প্রজেক্ট আমার জমা করা আছে। কোন মন্দিরের পুজো কমিটি আছে যেখানে দুর্গা উৎসব হয়, তার অদূরেই সুন্দর বিউটিফিকেশনের জন্য কিছু একটা প্রজেক্ট জমা, এই ধরনের আমাদের প্রজেক্ট জমা দেওয়া আছে। তো এইগুলো আমি মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের সাথে করতে চাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে সুকৌশলে আটকানো হচ্ছে। শুধু আমাকে নয়, আমার মতো অনেক বিধায়কদেরকে আটকানো হচ্ছে, যাতে এরা শাসক দল বলতে পারে তোমরা ওই বিধায়ককে জিতিয়ে কি করেছো, কাজ করতে পারছে না। আরে কাজ করতে পারার তো আমার হাতে ক্ষমতা নেই, আমার তো কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে আমি এই করতে চাই তাদেরকে জানিয়ে দিবা। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার যে আমি রূপায়ণকারী সংস্থা যাকে উল্লেখ করব তাকে দিয়ে ভেডিং করিয়ে কাজটা তাকে বরাদ দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ক্ষেত্রে দেখছি সম্পূর্ণ উল্টো হচ্ছে, আমাকে ক্রমশ আমার টাইমকে কিল করা হচ্ছে। এতদিন পর কেন আপনি 2021-এ জিতেছেন, এতদিন পর সামনে নির্বাচন? তাই না, মোটেও নয়, নির্বাচন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু আমাকে তো বিভিন্ন সময় ছলে কলে কৌশলে আমার টাইমটা কিল করেছে। আর আমার সাদা মনে কাদা নয়, আমি ভাবছিলাম এই করে দেবে, আজ করবে, কাল করবে, আজ করবে, কাল করবে, পঞ্চায়েত সমিতি আজকে করবে, কালকে করবে, এই করতে করতে করে দেবো, হয়ে যাবে, হ্যানো যাবে, তানো যাবে, করে করে আমার সময় নষ্ট করেছে। আমি বাধ্য হয়ে পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব স্যারের কাছে চিঠি করলাম, চিঠি করার কোনো উত্তর এবং কোনো সুরাহা পেলাম না। 2-4 মাস গিয়েছে, তারপরে বাধ্য হয়ে আমি 23শে ডিসেম্বর আমি বিইউপির গাইডলাইন অনুযায়ী আমি এটা পরিবর্তন করলাম। কিন্তু আবার 2 মাস পরে আবার যার হাতে কাজটা তুলে দিতে চাইছে সেই আবার সে পঞ্চায়েত সমিতি, অর্থাৎ আবার হয়তো আমার আবার টাইম কিল হবে। এই দায়িত্বটা কে নেবে?
আমার কাজ তো আমি গত 4 বছরের কথা বলছি, যে 3টে অর্থবর্ষে আমি তো জমা প্রত্যেকটা করেছি যে আমি এই 2 কোটি টাকার মতো এই কাজ করতে চাই, আমি 50 লাখ টাকার এই কাজ করতে চাই, আমি 30 লাখ টাকার এই কাজ করতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার সেই কাজ তো করে দেওয়া হয়নি। গুটি কয়েক কাজ করেছে, তার মেটেরিয়ালস ঠিকঠাক নাই, তার নেম প্লেট ঠিক নাই, আর ইউসি দেয়নি। এতে সব থেকে বিউপির কাজের সব থেকে সমস্যাটা হচ্ছে আপনার 10% ইউসি না দিলে পরের ল্যাডের টাকাটা আপনার জন্য আর রিলিজ হবে না, আর এই জায়গাটাই আমাকে আটকে রেখেছিল। তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে 2-1 জনের এই সমস্যা, যাদের সাথে আবার ওই ব্লক সভাপতিগুলোর সাথে, সমিতির সভাপতিগুলোর সাথে শাসক দলের একটু বনিবনা আছে, তাদের ক্ষেত্রে একই ডিস্টার্ব। আর বাকি বিরোধীদের অধিকাংশের ক্ষেত্রে, আর নওশাদ সিদ্দিকী তো টার্গেটেড আপনারাই জানেন, তা আমার ক্ষেত্রে সব থেকে বেশি প্রেশার। গতকাল দিলীপ ঘোষ বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্রিমিনালদের জায়গা, সেখানে মাওবাদীরা থাকে, ঠিক আছে, সেখানে আইনের শাসন প্রয়োগ করা উচিত। যেখানে যদি আমাদের রাজ্যের শহরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আইন বহির্ভূত কোনো কাজ হয়, ইউপিএ লাগানোর মতো কোনো ব্যক্তি যদি থাকে, কেন এখনো ছেড়ে রেখেছে? দিলীপ ঘোষ বাবুরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, শুধু মিডিয়ার সামনে ফুকা আওয়াজ দিতে বন্ধ করুন ওনাদেরকে। যদি এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে দেশ বিরোধী কোনো কার্যকলাপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয়, তাহলে ইউপিএ লাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে না কেন? শুধু মিডিয়া গরম করলে হয় না। আর মদন বাবুর বয়স হয়েছে, ওনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি। ওনাকে বলবেন যাদবপুরের যারা আছে, শুধু যাদবপুর নয়, ছাত্র সমাজ আছে পশ্চিমবাংলার, বল প্রয়োগ করতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। ক্ষমতা দেখিয়ে প্রেসার দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যে মতনৈক্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের, অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে। যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন, তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা থেকে শুরু করে, প্রেসিডেন্সি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ তখন আর চুপ বসে থাকবে না। আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই। আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে? একটু জিজ্ঞাসা করবেন। বলবেন নওশাদ সিদ্দিকী বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবেন? যা অন্যায় আপনারা করেছেন। যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানে কাশ্মীরের আজাদি, মণিপুরের আজাদি, দেউচাকেও আজাদ করার ডাক, এটা কেন হবে বলুন তো? দেশের ভেতরে থেকে একটা বিশ্ববিদ্যালয়। দেখুন, একটা কথা বলি, স্বাধীনতার ডাক কি থেকে স্বাধীনতা দেখতে হবে? স্বাধীনতার ডাক তো আপনি আমি দিই। আপনাদের উপরে, সাংবাদিকদের উপরে যখন আক্রমণ নেমে আসে, আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে কেন, সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এটা কি দেশ বিরোধী স্লোগান হয়ে গেল? না, যদি আমি রিপিট করছি, যেই স্লোগান দেশ বিরোধী হবে, যেই স্লোগান আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্রকে আঘাত করবে, সেই স্লোগানের আমি পরিপন্থী। কিন্তু সেই স্লোগান যদি কেউ দিয়ে থাকে